আজকেই এই সংসারে আমার শেষ দিন। আর কোনোদিন ফিরবো না এখানে। আমি জানি সত্যটা যদি রোদ জেনে যায় তাহলে নিজের জীবন চলে গেলেও আমাকে যেতে দেবে না। তাই আমার কাজিনের সাথে মিথ্যা প্রেমের নাটক করেছি। এইবার রোদ একটু শান্ত হয়েছে। আমার সুখের জন্য সে এখন আমাকে মুক্ত করে দেবে বলেছে। ওর মায়া কাটিয়ে উঠবো কীভাবে আমার জানা নেই। কিন্তু ওর সাথে থাকলে যে আমি ওকে পরিপূর্ণতা দিতে পারবো না। একজন মেয়ের সবচেয়ে বড় প্রাপ্তি তার মা হওয়া, ঠিক তেমনি একজন ছেলের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তার বাবা হওয়া। আমি তো কোনোদিন মা হতে পারবো না। তাই বলে কি আমার ভালোবাসার মানুষকে অপূর্ণ রাখবো? এটা আমি পারবো না। আমার ব্যর্থতার ফল শুধু আমি ভোগ করব। এর ভিতর রোদকে টেনে আনবো না। সে ভালো থাকবে, তার নতুন স্ত্রী হবে, ফুটফুটে একটা রাজকুমার কিংবা রাজকুমারী আসবে, তুলতুলে হাত পা দিয়ে আমার রোদকে ছুঁয়ে দেবে। তার রৌদ্রময় জীবনে মেঘের কোনো অস্তিত্ব থাকবে না। সুখে ভরে যাবে তার জীবন। তবুও একবার ভেবে দেখিস মেঘ, তাকে ছাড়া কি তুই কোনোদিন ভালো থাকতে পারবি, নাকি সে ভালো থাকতে পারবে? চায়ে চুমুক দিতে দিতে অদিতি মেঘকে জিজ্ঞাসা করলো। মেঘ মাথা নিচু করে জবাব দিল, কেন ভালো থাকতে পারবো না? 100 বার ভালো থাকবো আমি। কারণ আমার রোদ যে ভালো থাকবে, ওর ভালো থাকাটাই তো আমার ভালো থাকার কারণ। দূর থেকে যখন দেখব মেঘ নিজের সন্তানের সাথে খেলছে, তখন তার পূর্ণতা দেখে আমিও খুশি হব। পারবি না মেঘ, কোনোদিন পারবি না। সে পূর্ণতা পেলেও অপূর্ণ হয়ে থাকবি তুই, কারণ সন্তানটা হবে অন্য কারো। তাই বলছি, সত্যটা রোদকে জানিয়ে দে যে তুই কোনোদিন মা হতে পারবি না। তুই তো সব জানিস অদিতি, আমি যদি সত্যটা ওকে বলি তাহলে আমাকে দড়ি দিয়ে হলেও বেঁধে রাখবে। আমাকে কোনোদিন ওর কাছ থেকে আলাদা হতে দেবে না। তাই সত্যটা ওকে কোনোদিন জানতে দেব না। অদিতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানে মেঘ যা বলেছে তাই করবে। প্রিয় বান্ধবীর কষ্টের কথা শুনে তারও ভীষণ মন খারাপ। ইস, যদি নিজের ক্ষমতা থাকতো তাহলে মেঘের কোলে একটা ফুটফুটে বাচ্চা রেখে দিত। কিন্তু বিধাতার হাতে আছে যেটা, সেটা মানুষ কিভাবে কাউকে দিতে পারবে? অদিতি নিজেও যে বিরাট অপূর্ণতায় ভুগছে। মেঘের মতো উদার সে না, তাই হয়তো আহিলের সাথে সংসার করছে। অদিতির নিজেরও যে মা হওয়ার ক্ষমতা নেই, কিন্তু সে আহিলের কাছে এসবের কিছুই লুকাতে পারেনি। আহিল একটুও কষ্ট পায়নি অদিতির কথায়। তার কথায় একটাই, তুমি থাকলেই হলো। সেই বিকালে অদিতি চলে গেছে। তারপর থেকে মেঘ চুপচাপ ঘরের ভিতরেই বসে আছে। একবার শুয়ে পড়ছে, একবার বারান্দায় যাচ্ছে, কিন্তু কোনোভাবেই মনের অস্থিরতা কাটছে না। টেবিলের উপরে থাকা ফ্রেমে বাঁধানো ফটোটা দেখছে। আজ থেকে 5 বছর আগে উঠেছিল ছবিটা। বাসরের দিনের ছবি। ছবিটাতে রোদ ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও মেঘ মাথা নিচু করেছিল। নতুন বউ ছিল সেদিন, তাই একটু লজ্জাবোধ কাজ করছিল। তাই মাথা উঁচু করে ক্যামেরার দিকে তাকাতে পারেনি। যদিও প্রেমের বিয়ে ছিল, তবুও নতুন বউ ছিল তো, সেই হিসেবে একটু লজ্জা তো লাগবেই। ছবিটায় হাত বুলাচ্ছে মেঘ। রোদের উজ্জ্বল মুখটা দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু পরেক্ষণ মুখের হাসি বিলীন হয়ে গেল। টোল পড়া মুখের হাসিটাই এক টুকরো মেঘের আবির্ভাব হলো। মেঘ মনে মনে ভাবল, এবার আমার নামের সার্থকতা এসেছে। হাসি দেওয়া আমাকে সাজে না। আমার নাম মেঘ। বুকে যেমন মেঘের আনাগোনা, মুখেও ঠিক তেমনি থাকতে হবে। তাহলেই তো মেঘ নামটার সার্থকতা ফুটে উঠবে। দরজায় ধাক্কানোর শব্দে মেঘের ভাবনা শেষ হলো। দরজা খুলতেই দেখলো রোদ শুকনো মুখে দাঁড়িয়ে আছে। মুখে কোনো হাসি নেই, আছে শুধু কষ্ট, যেটা প্রকাশ করতে পারছে না রোদ। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কি করছিলে? মেঘ তার রোদের মনে আরেকটু বিষ ঢেলে দেওয়ার জন্য বলল, নিলয়ের সাথে কথা বলছিলাম। গতকাল যাওয়ার পর পরশু আমাকে ডিভোর্স হবে। আগামী সপ্তাহে নিলয় আর আমি বিয়ে করব। মেঘ কথাটা বলল ঠিকই, কিন্তু রোদের মুখের দিকে তাকানোর ক্ষমতা তার নেই। মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে এত বড় মিথ্যা বলার সাধ্য যে মেঘের নেই। তাই মাথা নিচু করেই সব বলল। রোদ মেঘের মুখটা হাত দিয়ে ধরে উপরের দিকে ফেরালো। আমার চোখের দিকে তাকাও মেঘ, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি অন্য কাউকে ভালোবাসো। বলো, ড্যাম ইট। মেঘ নিজের চোখের দৃষ্টি রোদের চোখের দিকে ফেলল, কিন্তু মিথ্যা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এই চোখে ভালোবাসা নামক একটা গহীন কূপ আছে, যেটা মেঘের সব মিথ্যাকে গ্রাস করে নিচ্ছে নিজের মাঝে। তাই ওই চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলার ব্যর্থ হলো মেঘ। রোদ হঠাৎ করেই মেঘের কপালে একটা উষ্ণ পরশ ছুঁয়ে দিল। মেঘ হালকা কেঁপে উঠল রোদের ভালোবাসার ছোঁয়ায়। মেঘের মন বলছে রোদ তাকে নিয়ে পাড়ি দিক ভালোবাসার এক অন্য জগতে, যেখানে মেঘ রোদ ছাড়া আর কেউ থাকবে না। হঠাৎ মেঘের মনে হলো সে তো রোদকে ছেড়ে চলেই যাবে। তাহলে কেন ভালোবাসায় ডুব দিতে চায়? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এমন হলে রোদের মায়া ত্যাগ করতে পারবে না মেঘ।
মেঘের মন এক কথা ভাবছে, মস্তিষ্ক অন্য কথা। মনটা বারবার চায় মেঘ আর রোদ মিলেমিশে একাকার হয়ে যাক। মেঘের কাঁপা কাঁপা ঠোঁটগুলো বারবার রোদলে তাদের কাছে ডাকছে। এই অবস্থায় নিজেকে সামলে রাখতে পারছে না রোদ। নিজের ঠোঁট দ্বারা মেঘের ঠোঁট আঁকড়ে ধরল রোদ। মেঘও জীবনের শেষ ভালোবাসা থেকে বঞ্চিত হতে চায় না। কাল থেকে সে আর থাকবে না তার রোদের জীবনে। তাই আজকের ভালোবাসাটা সারা গায়ে মাখতে চায় সে। মেঘ নিজেও রোদের সাথে জড়িয়ে গেল তাদের ভালোবাসার অজানা ঠিকানায়। মেঘ রোদের উন্মুক্ত বুকে শুয়ে আছে আর রোদ মেঘের লম্বা চুলগুলোর সাথে খেলা করছে। রোদের বুকের ভিতর ঢুকে যেতে চাচ্ছে মেঘ। এটাই হয়তো রোদের কাছ থেকে পাওয়া শেষ ভালোবাসা ছিল। যদিও রোদ সারা জীবন মেঘকে ভালোবাসতে চায়, কিন্তু মেঘের অপূর্ণতা মেঘকেই ধরে রাখতে চাচ্ছে। রোদের ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করতে চাচ্ছে। বুকে গরম কিছুর স্পর্শ পেয়ে রোদ মেঘের মুখের দিকে তাকালো। চোখগুলো লাল টকটকে হয়ে আছে। মাঝে মাঝে পশ্চিম আকাশের রং ঠিক যেমন রাঙালো হয় তেমনি হয়ে আছে মেঘের চোখগুলো। রোদ মেঘকে নিজের উপর থেকে নামিয়ে পাশে রাখলো আর নিজে মেঘের উপরে হালকা ভর দিয়ে এক হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে, মেঘ তোমার কি হয়েছে? ভালোবাসতে চাইলে ভালোবাসতে দাও, আবার বলো আমাকে ছেড়ে চলে যাবা। এত যন্ত্রণা কেন দাও আমাকে? আমিও তো মানুষ, এসব যে আর সহ্য করতে পারছি না। সব পারবে। আমিও যেমন তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। তুমিও তেমনি আমাকেও ভুলে যাবে। মেঘ, এত বড় পাপের কথা বলো না। যাকে দেখলে আমার সারা দিনের ক্লান্তি চলে যায়, যার ভালোবাসা পাওয়ার আশায় আমি এই দুনিয়া ছেড়ে দিতেও পারি, তাকে আমি কিভাবে ভুলে যাব? রোদের কথা শুনে মেঘের ভীষণ কান্না পাচ্ছে। নিজের ঠোঁট কামড়ে আছে যাতে কোনোভাবেই রোদের সামনে কান্না বের না হয়ে যায়, কিন্তু চোখের পানি তো আটকাতে পারছে না। সেটা দ্বারা কি রোদ কিছু বুঝবে না? বুঝবে তো। রোদ তো মেঘের জন্যই মূল্যবান। সারা জীবন যদি আকাশে মেঘ থাকে তাহলে মানুষ রোদের উপকারিতা বুঝতো না। তেমনি সবসময় রোদ থাকলেও মানুষ মেঘের তাৎপর্য জানতে পারতো না। রোদ আর মেঘ একে অপরের পরিপূরক। ওই আকাশে তেমনি এই রোদ আর মেঘও পরিপূরক একে অপরের। মেঘ নিজেও জানে সে রোদকে ছাড়া থাকতে পারবে না। কোনো একদিন হয়তো সবাই জানতে পারবে মেঘ নামের কেউ ছিল যে এতটাই অক্ষম ছিল যে স্বামীর ভালোবাসা রক্ষা করতে পারেনি। নিজের মনে যা আসছে তাই ভেবে যাচ্ছে মেঘ, কিন্তু স্বামীর ভালোবাসা রক্ষা করতে পারেনি এই কথাটা ভুল। রোদ সবসময় চায় মেঘ তার পাশে থাকুক, জীবনের প্রতিটি মুহূর্তে সবখানে পাশে থাকুক। মেঘের নীরব থাকা দেখে রোদ মেঘের গালটা আলতো করে ধরে বলল, কোথায় হারালে মেঘ? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমাকেই এত পর করে দিচ্ছ কেন? মেঘ চিৎকার করে কাঁদতে চায়, রোদের বুকে মুখ লুকিয়ে কাঁদতে চায়, কিন্তু কাঁদা যাবে না, কোনোভাবেই না। মেঘের এই চুপ থাকাটা রোদকে বড্ড পোড়াচ্ছে। মেঘের চুপ থাকাটা আর মেনে নিতে পারছে না রোদ। রাগে রাগে মেঘের উপর থেকে উঠে গজ গজ করে ঘরের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে ড্রয়ার থেকে একটা প্যাকেট নিয়ে যায়। আজকে সিগারেট খেতে হবে, বড্ড নেশা ধরেছে। প্রিয় মানুষটা চলে গেলে এটাই হয়তো সারা জীবনের সঙ্গী হয়ে যাবে। আচ্ছা, নিলয় নামের ছেলেটা কি আমার থেকেও বেশি ভালোবাসবে মেঘকে? না না, এটা কিছুতেই হতে পারে না। রোদের এক টুকরো ভালোবাসা আর নিলয়ের সারা পৃথিবীর ভালোবাসাও যদি এক জায়গায় করা হয়, তবে রোদের ভালোবাসা হবে আকাশ সমান আর নিলয়ের ভালোবাসা হবে ধূলিকণা সমান। নিজের মনের সাথেই কথা বলছে রোদ। নিজেকে বারবার শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সিগারেটের ধোঁয়াগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে। একটা কঠিন বস্তুর শেষ পরিণতি বাতাসে মিলিয়ে যাওয়া। মেঘের ভালোবাসাও ঠিক তেমনি, সেও আমাকে ভুলে যাবে। না না, কিছুতেই ও আমাকে ভুলে যাবে না। এই বিধাতা সব কিছু একটা স্বপ্ন বানিয়ে দাও। আমার মেঘকে আমার সাথে চলতে দাও। তুমি তো জানো আমার নিঃশ্বাস কার কথা বলে, তাহলে আমার ভালোবাসার নৌকাটা কেন তুমি ডুবিয়ে দিবে? রোদ হঠাৎ চিৎকার করে ওঠে, তুমি আমার মেঘকে আমার কাছ থেকে আলাদা করতে পারো না, কোনো দিন পারো না। এমন চলতে থাকলে আমি তো মরে যাব বিধাতা, আমি মরে যাব। আমার নিঃশ্বাস ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি যদি কিছু না করো, এখন সবটা আমিই করব। এই বাসা থেকে কোনো দিন যদি মেঘ বের হয়, সেটা জীবিত না, ওর মৃতদেহ এই বাসা থেকে বের হবে। রোজ যাওয়ার পর অষ্টমী গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে থাকে মেঘ। কিছুক্ষণ কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ে, জ্ঞান আছে আর মুখ দিয়ে বিড় করে কী সব যেন বলে যাচ্ছে। রোদ মেঘকে এবার কড়া কথা শোনাবে সেই নিয়তে ঘরে আসে, কিন্তু ঘরের ভিতর ওকে পাওয়া যায় না। ওয়াশরুমের দরজাটা হালকা খুলে রাখা, কারো হাত দেখতে পায় রোদ।
মেঘ বলে একবার ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এদিকে মেঘও বারবার রোদকে ডাকার চেষ্টা করছে। রোদ তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে দেখে মেঘ ফ্লোরে পড়ে আছে। মেঘ, এই মেঘ, কি হয়েছে তোমার? রোদের কথা মেঘের কানে যাচ্ছে না। বিড় করে যেন কোনো মন্ত্র পাঠ করছে। মেঘের মুখের কাছে কানটা নিল রোদ। রোদ, আমাকে ছেড়ে দিও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে ছাড়ার কথা ভাবলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রোদ মেঘের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরেই বলল, কেন বারবার চলে যেতে চাও মেঘ? সেন্স হারা হয়ে তো সত্যিটা বলেই দিচ্ছ। আমার সাথে থাকতে চাও তুমি, তাহলে কেন এই সব করো সব সময়? রোদের কোনো কথাই মেঘের কানে ঢুকছে না। সে রোদের বুকে নিজের মুখ ঘষছে। আর ছেড়ে দিও না, ছেড়ে যেও না বলেই চলেছে। মেঘকে কোলে তুলে নিল রোদ। বিছানায় শুইয়ে দিয়ে রিয়াকে ডাকতে যেতে চাইল। অমনি হাতে টান পড়তেই পিছনে ফিরে তাকালো। টিপ টিপ চোখে মেঘ তার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চায়। রোদ মেঘের পাশে বসে গালটা আলতো করে ধরে বলল, কি হয়েছে মেঘ? আমি তো রিয়াকে ডাকতে যাচ্ছি, তোমার ড্রেস পাল্টে দেবে সেই জন্য। মেঘ অস্পষ্ট সুরে বলল, তো তো তুমিই দাও। রোদ মনে মনে ভাবলো, ঠিকই তো, আমি তো ওর ড্রেস চেঞ্জ করে দেব যতদিন ও আমার সাথে আছে। ওর মনে ওর দেহে শুধু আমার অধিকার। তারপর, না না, তারপর কিচ্ছু না। সারা জীবন ওর উপর আমার অধিকার। ওকে ভালোবাসার অধিকার, ভুল করলে শাস্তি দেওয়ার অধিকার, রাগ করলে আদর করার অধিকার শুধু আমার, শুধুই আমার। রোদ যত্নের সাথে মেঘের ড্রেস চেঞ্জ করে দিল। বিছানার চাদরটা হালকা ভিজে গেছে, সেটাও একটু কষ্ট করে পাল্টে দিল। মেঘের দেহ কাঁপুনি উঠে গেছে। রোদ কপালে হাত দিয়ে দেখে জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। একটু বেশি সময় ধরে গোসল করলে জ্বর এসে যায় মেঘের। সেখানে কতক্ষণ ভিজেছে সেসবে ঠিক নেই। ড্রয়ার থেকে প্যারাসিটামল আর ফিল্টার থেজে এক গ্লাস পানি এনে মেঘের পাশে বসে আলতো স্বরে মেঘকে ডাক দেয়, মেঘ, এই মেঘ, ওষুধটা একটু খেয়ে নাও। মেঘ হালকা চোখ খুলে রোদের দিকে তাকালো। যতটুকু সম্ভব হা করলো, কিন্তু রোদ মেঘের গালে ওষুধ দিল না। মেঘের মাথার কাছে বসে রোদে নিজের গায়ের সাথে হেলিয়ে নিল, যাতে একটু সোজা হয়ে থাকে মেঘ। ওষুধ খেতে যেন সমস্যা না হয়, কারণ ওষুধের পর শুয়ে শুয়ে পানি খেলে সমস্যা হয়। তাই রোদ এমন করে ওষুধ খাওয়ালো। তারপর আবার মেঘকে ঠিকভাবে শুইয়ে দিল। দেহের কাঁপুনি একটুও কমেনি, ঠোঁটগুলোও খুব কাঁপছে, যেন রোদকে ডাক দিচ্ছে, তার ভালোবাসা ছুঁইয়ে দিতে বলছে। রোদও তার মেঘকে ভালোবাসতে চায় সব সময়। রোদ যেমন ভালোবাসবে, মেঘও তেমন ভালোবাসুক, এটাই রোদ চায়। কিন্তু মেঘের এই অবস্থায় এটা এখন না ভাবলেও চলবে। রোদ কম্বলের ভিতর ঢুকে পড়ে, নিজের শরীরের উত্তাপ কিছুটা মেঘকে দিতে চায়, যাতে করে জ্বর কিছুটা উপশম হয়। মেঘের মাথাটা বুকে নিতেই মেঘও রোদকে ঝাপটে ধরে। রোদের দেহের ভিতর ঢুকে যেতে চাচ্ছে মেঘ। রোদও শক্ত করে তার মেঘমালাকে জড়িয়ে নিয়েছে, যেন একটা দেহ। আসলেই তো রোদ আর মেঘ একটা দেহ, একজন আরেকজনের অর্ধাঙ্গ। মোট তো একটা দেহই হলো। সকালে ঘুম ভাঙতেই মেঘ নিজেকে রোদের বুকের মধ্যে আবিষ্কার করলো। কাল সন্ধ্যায় ওয়াশরুমে গিয়ে কেঁদেছিল, এটাই মনে আছে মেঘের। বাকি কিছুই জানে না মেঘ। শুধু বুকের মধ্যে বললে ভুল হবে, কলিজার মধ্যে শব্দটা বেশি মানানসই। একটু নড়াচড়ার মতো অবস্থা নেই মেঘের। নড়তে চড়তে মনটাও বলছে না। রোদের ভিতর মিশে যাওয়া, রোদের বুকে মাথা রাখা আজকেই শেষ। একটু পর চলে যাবে, সব শেষ হয়ে যাবে। তাই তো মেঘ এখন শেষবারের মতো মন ভরে রোদের দেহের ঘ্রাণ নিতে থাকে। শান্তির চূড়ান্ত স্থান হলো স্বামীর বুক। সব মেয়ে চায় সেই জায়গাটাই শুধু সে থাকবে। মেঘও চায় সে সারা জনম তার রোদের বুকে থাকতে, কিন্তু তার অপূর্ণতা তাকে বন্দি করে রেখেছে কষ্টের খাঁচায়। মেঘ আরও কিছুক্ষণ থাকতে চায় রোদের বুকে। শান্তির পরম স্থানে মেঘ মুখ লুকিয়ে আবার পাড়ি দিল ঘুমের রাজ্যে। রোদ চোখ মিলতেই দেখলো তার প্রিয়তমা আগের রাতে ঠিক যেভাবে বুকের ভিতর ছিল, এখনও তেমনি আছে। মুখে এক চিলতে হাসি ফুটে উঠল রোদের। নিজেকে মেঘের থেকে আলাদা না করেই থুতনির নিচ অংশ দিয়ে মেঘের কপাল স্পর্শ করলো। জ্বর একেবারেই নেই। নিজেকে মেঘের থেকে আলাদা করে একটু বাইরে গেল রোদ। বাইরে হাঁটাহাঁটি করে এসে রোদ দেখলো মেঘ তার লাগেজ নিয়ে ঘর থেকে বের হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি। পরশুদিনের ভিতর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সিগনেচার করে দিও। তারপর আমি আর নিলয় আমাদের বিয়েটা করে ফেলবো। রোদ একটু বাঁকা হেসে বলল, তোমার কি মনে হয় তুমি এই রোদের ছাড়া সম্পূর্ণ? কোনো দিন না। যেখানে আমি নেই সেখানে তুমি অস্তিত্বহীন, তোমার মূল্য সেখানে শূন্য। মেঘ নিজেকে কঠোর করে বলল, এসব কথা অন্য কোনো মেয়েকে শোনাও। তোমার কথায় তারা যদি তোমার প্রেমে পড়ে যায়, তারপর যে কোনো একজনকে বিয়ে করে সংসার করো।
আমাকে এখন যেতে দাও। নিলয় হয়তো নিচে অপেক্ষা করছে। নিচের নিলয় অপেক্ষা করুক আর বলয় অপেক্ষা করুক, তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হবে না। দ্যাটস মাই অর্ডার। ভালোবেসে কথা বলেছি, একটা কথা তোমার কানে পৌঁছায়নি। মেয়ে কোনোভাবেই রোদের সামনে নিজের ইমোশনটা, নিজের কষ্টটা প্রকাশ করতে চাচ্ছে না। নাইবা সত্যটা প্রকাশ করতে চাচ্ছে, কারণ সব সত্য প্রকাশ করতে হয় না, কিছু সত্য নিজের ভিতর রাখতে হয়, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। রোদ মেঘের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেঘ ভুলবশত নিজের অজান্তেই হঠাৎ করে রোদের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। মেঘ এমন ব্যবহার দেখে রোদের বোন রিয়া যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে ভাবতেই পারেনি তার ভাবি ভাইয়ের গালে চর দেবে। মেঘ এমন কাজ করে নিজেও অবাক। এটা সে কিভাবে করতে পারলো? যার ভালো থাকার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে চলে যেতে চাইছে, আজকে তাকেই কিনে এত বড় আঘাত করে বসলো। রোদ গালে হাত দিয়ে অবাক চোখে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছে। তার সামনে যে মেঘ দাঁড়িয়ে আছে তাকে চেনার চেষ্টা করছে। আসলেই কি এটা সেই মেঘ যার সাথে ঘন্টায় একবার কথা না বললে কেঁদে দুনিয়া ভাসিয়ে দিত, 10 টাকার বাদাম কিনে দিলে কোনো গুপ্তধন পাওয়ার মতো আনন্দ করত? আজ সেই মেঘের এত পরিবর্তন কিভাবে সম্ভব? কিসের কমতি রেখেছে রোদ? টাকা পয়সা, এক বুক ভালোবাসা, এর চেয়ে একটা মেয়ের আরও বেশি কী চায়? মেঘ নিজের করা ভুলের জন্য রোদের সামনে একটু অনুশোচনা প্রকাশ করল না, বরং রুক্ষ কণ্ঠে বলল, আমাকে নিয়ে এত টানাটানি করবি না। চলে যাব মানে যাবই। ব্যাস, রোদের মেজাজ 440 ভোল্টেজ হয়ে গেল। জোর করে মেঘকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। রোদ মেঘকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, কি বললে? আবার বলো। মেঘ একটুও নরম হলো না, বরং আরও শক্ত হয়ে বলল, আমাকে নিয়ে টানাটানি করার কোনো অধিকার নেই তোমার। জীবনে যেটা দেখোনি, এখন সেই অধিকার দেখবে তুমি। এই বলে আলনা থেকে প্যান্টের বেল্টটা নিয়ে নিজের হাতে এক পেঁয়াজ জড়িয়ে, কার সাথে বিয়ে করে সুখে থাকতে চাও যেন? মেঘ কি বুঝে উঠতে পারে না রোদ কেন বেল্ট হাতে জড়াচ্ছে, আর বোঝার চেষ্টাও করেনি। তাই বলে, এক কথা আর কতবার বলবো নিলয়ের সাথে? কেন আমাকে বারবার জোর করছো? আমি তো একটা মানুষ, আমার নিজের তো কিছু সিদ্ধান্ত আছে, সেগুলো কি আমি নিতে পারি না? আমি এখন চলে যাব, এটাই আমার শেষ কথা। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। কিন্তু রোদ মেঘের মুখের কথাটা শেষ করার আগেই রাগে ক্ষোভে হাতের বেলটা দিয়ে মেঘকে ইচ্ছামতো মারতে থাকে। কার সাথে সংসার করবি বল? মেঘ মার খেতে খেতে বলে, নিলয়ের সাথে। রোদের রক্ত যেন সব মাথায় উঠে গেছে। কিছুক্ষণ রোদের একই প্রশ্ন আর মেঘের একই উত্তর। এবার রোদ মারার গতি বাড়িয়ে দিয়ে আর একই প্রশ্ন করে, কিন্তু এবার মেঘ সারা দেহের ব্যথার যন্ত্রণায় বলে, তোমার সাথে সংসার করব, আমি অন্য কারোর সাথে সংসার করব না। ছোট বোন রিয়া দরজা ধাক্কাতে থাকে, ভাইয়া, ভাইয়া, দরজা খোল। ভাবি চিল্লাচ্ছে কেন? তুই মারছিস না তো? বোনের কথায় রোদের হুঁশ ফিরে আসে। এতক্ষণ সে যেন কোনো হিংস্র জানোয়ার হয়ে গিয়েছিল। হাত থেকে বেল্ট ফেলে দিয়ে মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে আছে। বেল্টের আঘাতের চিহ্নগুলো মেঘের সারা দেহে বিরাজমান। কিছুক্ষণ আগেই জ্ঞান হারিয়েছে মেঘ। মেঘের মাথাটা নিজের বুকের সাথে নিয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে রোদ। কেন আমার থেকে দূরে যেতে চাও বারবার? তোমার চলে যাওয়া শব্দটা আমাকে হিংস্র বানিয়ে দিল মেঘ। আমি সহ্য করতে পারছি না তোমার চলে যাওয়া এই কথাটা। আমি এটা কি করেছি মেঘ? একটা পশুর মতো তোমাকে মেরেছি আমি। বাইরে থেকে রিয়া দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। ভাইয়া, তুই ভাবিকে মেরেছিস? কেন মেরেছিস? দরজাটা একটু খোল প্লিজ ভাইয়া, দরজাটা খোল। ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করছিলেন মর্জিনা চৌধুরী। মেয়ের চিৎকার শুনে আয়াত শেষ করে তড়ি ঘড়ি করে ঘর থেকে বের হয়। কি হয়েছে রিয়া, এত সকালে তোর ভাইয়ার ঘরের দরজা ধাক্কাছিস কেন? মা, ভাইয়া মনে হয় ভাবিকে খুব মেরেছে। আমি ভাবির চিৎকার করে ওঠার শব্দ শুনে তাড়াতাড়ি বের হয়ে আসি। তুমি হয়তো তখন অষ্টমী ছিলে, তাই কিছু শুনতে পাওনি। কি বলছিস এসব? রোদ যার গায়ে কোনোদিন একটা আঁচড় লাগতে দেয়নি, তার গায়ে হাত তুলবে কিভাবে? সেটা তো ভাইয়া দরজা খুললেই বোঝা যাবে। কিন্তু ও দরজা কেন খুলছে না? কথাটা বলতে বলতে রিয়া কেঁদে ফেলল। মনের ভিতর একটা ভয় ভীষণ কাজ করছে। ভাবির কিছু হয়ে যায়নি তো? এত ডাকছে, তার কোনো উকা চাকা নেই কেন? তাহলে কি সে?
না না, কি ভাবছি আমি, কিচ্ছু হয়নি ওর। বিধাতাও জানে মেঘ, রিয়া, অদিতি তিনজন তিনটি দেহ একটা প্রাণ। অনার্স প্রথম বর্ষ থেকে তিনজনের বন্ধুত্ব। শুধু বলেন বন্ধুত্ব বললে ভুল হবে, আমরণের বন্ধুত্ব। যদিও ইদানিং মেঘ রিয়াকে ইগনোর করে, তবে রিয়া বরাবরই একটু ছ্যাঁচড়া প্রকৃতির কিনা। নিজেদের মধ্যে মন মালিন্য হলেই আগে রিয়া নিজেই কথা বলতো, এখনও ঠিক তেমনই। মেঘ রিয়াকে ইগনোর করলেও রিয়া প্রতিদিন মেঘকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়, কিংবা নিজেই ভাইয়ের ঘরে এসে মেঘের মাথার চুলে তেল দিয়ে দেয়। প্রতিদিন মেঘ ভুলে গেলেও রিয়া ভুলে যায় না, কারণ সারা জীবন মেঘ বলতো, আমার দেহের একটা অঙ্গ নষ্ট হয়ে গেলেও আমার চুল যেন ভালো থাকে। বিধাতার কাছে এটাই চাইবো, ব্যাস। সেই থেকে রিয়া দায়িত্ব নিয়েছে মেঘের চুলের। মর্জিনা চৌধুরীও রোদকে ডাকতে থাকে, রোদ বাবা, দরজাটা খোল। মেঘের কি হয়েছে, তুই কাঁদছিস? তার শব্দ শুনতে পাচ্ছি। দয়া করে দরজাটা খোল বাবা, আমাকে একটু দেখতে দে। এই বয়সে এত টেনশনে ফেলাস না আমাকে। দরজা খুলে গেল। দরজাটা খুলে রোদ অপরাধের মতো দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে ভিতর ঢুকে দেখে মেঘ ফ্লোরেই পড়ে আছে। যতটুকু অংশ দেখা যাচ্ছে সবটাই কালশিটে পড়ে গেছে। মেঘের পাশেই পড়ে আছে বেল্ট। মেঘের চামড়াও কিছু কিছু জায়গায় উঠে গেছে। মর্জিনা চৌধুরী রোদের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা চড় দিল। অমানুষ, জানোয়ার, এটা তুই কি করেছিস? এই শিক্ষা দিয়েছি তোকে আমি? মর্জিনা বেগম রোদের চোখের দিকে তাকিয়ে দেখল অঝোর ধারা পানি পড়ছে মেঘের চোখ থেকে। এটা দেখে রাগ যেন আরও বেড়ে গেল। আবারও চর লাগিয়ে ন্যাকামো হচ্ছে। বউকে মেরে আবার কাঁদছিস? কি শিক্ষা পেয়েছিস জীবনে? 4টা বছর শিক্ষকতা করেছিস, তোর কাছ থেকে তোর স্টুডেন্টরা কি শিখেছে? কথা বলছিস না কেন কাপুরুষ? তোর এই চোখের জল দেখলে তোর প্রতি আমার ঘৃণা বেড়েই চলেছে। আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তোর বাবা দেশে ফিরে আসুক, তোকে এই বাড়ি থেকে বের করি আমার অন্য কাজ। রোদ মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পা জড়িয়ে ধরল। আমি কি করে সহ্য করব মা? আমার মেঘ নাকি আর আমাকে ভালোবাসে না। ও নাকি ওর কাজিনকে ভালোবাসে। আমার 8 বছরের ভালোবাসাও। কিভাবে থাকবো আমি ওকে ছাড়া? রোদ মায়ের পা ছেড়ে দিয়ে নিজের চুল ছিঁড়ে ফেলছে। কষ্টটা দেখানোর কোনো মাধ্যম যে নেই। মনে হচ্ছে বুকের ভিতর প্রাণটা যায় যায়। মেঘ ছাড়া রোদের মূল্য কি? রিয়া মেঘের পাশে বসে মেঘের সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, যেন আঘাতগুলো মেঘকে দেওয়া হয়নি, সব যেন রিয়াকেই দেওয়া হয়ে গেছে। চোখের নোনা জল আজকে বাঁধ ভেঙেছে। রোদ মেঘকে বিছানায় শুইয়ে দিল। মর্জিনা বেগম থ মেরে দাঁড়িয়ে আছে রোদের বলা কথাগুলো শুনে। 2 দিনের বিজনেস মিটিংয়ে কিছুদিন আগে রোদ চট্টগ্রাম গিয়েছিল। মেঘ কেঁদে কেঁদে সারা বাড়ি ভাসিয়ে দিচ্ছিল। সেই মেয়ে কিনা রোদকে ছেড়ে চলে যাবে, ভাবলেই কেমন অদ্ভুত লাগছে। না, এর পিছনে অন্য কিছুই আছে। মেঘ রোদ ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। রিয়া আর মর্জিনা চৌধুরী আঘাতপ্রাপ্ত স্থানে তেল মলম লাগিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মেঘের এই অবস্থা দেখার পর রিয়া ভাইয়ের সাথে একটা কথাও বলছে না। সেটা রোদ ভালোভাবেই বুঝতে পারছে। রিয়া আর মর্জিনা চৌধুরী বের হতেই রোদ দরজা লাগিয়ে দিয়ে মেঘের পাশে বসে, এই মেঘ, সবাই তো তোমার বাইরের আঘাতটাকে দেখতে পাচ্ছে, আমার মনের আঘাতটা কেউ কেন বুঝতে পারছে না? ওরা কি দেখতে পাচ্ছে না তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার থেকে 1000 গুণ যন্ত্রণা আমার এই বুকে হচ্ছে? তুমি তো নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছ, আমি চোখ বুঝবো কিভাবে? কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া? মেঘের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিষ্পাপ বাচ্চা বাচ্চা মুখের দিকে তাকিয়ে আছে রোদ। 26 বছরে পা দিয়েছে মেঘ, তবুও মুখের বাচ্চা ভাবটা যায়নি এখনো। কিভাবে যে এই বাচ্চা মেয়েটার প্রেমে পড়লো? রোদ আজকে অতীতে ডুব দিতে মন বলছে রোদের। 8 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকেই রোদের বাবা রফিক চৌধুরী উঠে পড়ে লেগেছে যেন রোদ বিজনেস জয়েন করে। কিন্তু রোদ বিজনেস জয়েন করবে না, তাই তো পাশের কলেজে জব নিয়েছে বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে। যদিও রোদের বাবার এসব শিক্ষকের চাকরি একদম পছন্দ না, কিন্তু একমাত্র ছেলে বলে কথা, তাই তার এই আবদারটাও মেনে নিতে হয়েছে। বাড়ির ভিতরে সবচেয়ে খুশি রিয়া, তার ভাইয়া তাদেরই ক্লাস নেবে, ভাবতেই খুশি খুশি লাগছে রিয়ার। মাত্র 7 দিন হলো কলেজে ভর্তি হয়েছে রিয়া, আবার ভাইয়া শিক্ষক, পাওয়ার যেন সব হাতেই। যেমন পড়ায় ফাঁকিবাজ, এখন আবার পড়াশোনা করবে কিনা কে জানে। ব্রেকফাস্ট কমপ্লিট করে রিয়া আর রোদ কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজ গেটের সামনে ঝালমুড়ি বিক্রি হচ্ছে দেখে, ভাইয়া, এই ভাইয়া, গাড়িটা রাখ না, আমি ঝালমুড়ি খাবো। এমনিতেও অনেক লেট হয়েছে, চল এখন। কেবল বাড়ি থেকে খেয়ে আসলি, ভুলে গেলি নাকি? লোভ লেগেছে?
রিয়া ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, লোভ লেগেছে ভাইয়া, আচ্ছা চল। গাড়ি থেকে নেমে ঝালমুড়ি মামার কাছে গেল ভাই বোন। ঝালমুড়ি খেয়ে 500 টাকার নোট দিতে তার কাছে খুচরো না থাকায় আশেপাশে খুচরা করতে গেল। ভাইয়া, আমার লেট হয়ে যাচ্ছে, তুই তাহলে ক্লাসে চলে যা, আমি একটু পর আসছি। টিচারদের ছাড় থাকলেও স্টুডেন্টদের ছাড় নেই। হা হা হা। রিয়া ক্যাম্পাসের ভিতর প্রবেশ করলো। রোদ এখনও দাঁড়িয়ে আছে। এই মামা, 10 টাকার ঝালমুড়ি দেন তো, 2 জায়গায়। হোয়াট? হোয়াট না, ঝালমুড়ি দ্রুত দেন, এমনিতেই লেট হয়ে গেছে। আমাকে আপনার ঝালমুড়িওয়ালা মনে হয়? কেন মনে হবে না? মেঘ ভালো করে রোদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখে বলল, আজকালকার ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে পায় না, তাই তারা ঝালমুড়ি, বাদাম, ফুচকা এসবের দোকান দেয়। এখন 2 জায়গায় 10 টাকার করে ঝালমুড়ি দিন তো। অদিতি মেঘের কানে কানে বলল, দোস্ত, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একজনকে এইভাবে ঝালমুড়িওয়ালা বলতে পারিস না, উনাকে কোনো অ্যাঙ্গেল থেকেই তো ঝালমুড়িওয়ালা মনে হচ্ছে না। মেঘ অদিতিকে ঝাড়ি দিয়ে বলল, তুই চুপ থাক, কি বুঝিস তুই এসবের? ব্যাস, অদিতি চুপ হয়ে গেল। মেঘ বারবার রোদকে ঝালমুড়ি মাখিয়ে দিতে বলে। রোদ রাগে রাগে যেমন তেমন করে মুড়ি, চানাচুর আর ঝাল পেঁয়াজ দিয়ে কিছু একটা বানিয়ে দুইজনের হাতে 2 টোপলা দিয়ে দেয়। দেখলি আদু, বলেছিলাম না ওই লোক ঝালমুড়িওয়ালা, এখন মিলল তো। অদিতি চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। এই মামা, আমার কাছে তো খুচরা নেই, আমি ক্লাস শেষ করে তারপর আপনার টাকা দিয়ে যাব, ওকে? না হলে যদি আমি 100 টাকা নোট দিই আর আপনি সেটা নিয়ে ভেগে যান, আমার টাকা নিয়ে কেউ হজম করতে পারবে না, তাই ছুটির পরে সে টাকা দেব। এখন যাই। রোদ তোর আগে ফুটছে, আবার সামনে পেলে যেন আস্ত খেয়ে ফেলবে ওকে। এত সুন্দর একটা মেয়ে, কেমন তার ব্যবহার, হালকা গোলাপি আর পাতলা ঠোঁট, পটল চেরা চোখ, জোড়া ভ্রু, বাম পাশের ভ্রুতে একটা কাটা দাগ, যেটা দেখলে যে কোনো মানুষের মনের ভিতর প্রেমের বাতাস বয়ে যাবে। সাধারণ চুড়িদার পরেছে, যেটা মন কেড়ে নেওয়ার আরেকটা হাতিয়ার। রোদ সবসময় এমন হালকা সাজগোজ করা মেয়েদের পছন্দ করে। এই না না, কী সব ভাবছি আমি? ওই মেয়েকে শাস্তি দেব কি না, মনের ভিতর ওর রূপের প্রশংসা চলছে। আজকে সবাই এক্সাইটেড, নতুন টিচার আসবে ক্লাসে। রিয়া বসে আছে, অদিতি আর মেঘ রিয়ার দুই পাশে বসলো। রিয়ার ডান পাশে বসে মেঘ রিয়াকে একটা খোঁচা দিয়ে বলল, কিরে, রসকসহীন চুপচাপ বসে আছিস? মনের ভিতরে কি কোনো এক্সাইটেডমেন্ট ফিল হচ্ছে না? নতুন টিচার আসবে ক্লাসে, কিসের এক্সাইটমেন্ট? যে নতুন আসবে সে আমার ভাইয়া। ভাইয়া বলিস কি? তাহলে তো আমাদের সাহিত্য নিয়ে খুব একটা মাথা না ঘামালেও চলবে। তোর ভাইয়াকে আমরা 3জন মিলে হাওয়া দেব, তাতে করে আমাদের গ্রেড ভালোই চলে আসবে। রিয়া গালে হাত দিয়ে বলে, তার হবে না বোন, ভাইয়া কলেজে আসার আগেই এই কথা বলে দিয়েছে যে কলেজে সে আমার টিচার আর আমি স্টুডেন্ট, এর বাইরে কোনো সম্পর্ক নেই। সো স্বপ্ন দেখা বন্ধ করে প্যারা খাওয়ার জন্য রেডি হয়ে যা। মেঘ মুখ ভেংচি দিয়ে বলল, হুঁ, দেখা যাবে। এমন সময় রোদ ক্লাসে প্রবেশ করে। মেঘ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে, মামা, আপনি তো বেশ, আমি তো বললাম যে ছুটির পরে আপনার টাকা দিয়ে যাব, আর আপনি আমার পিছু পিছু আমার ক্লাসে ঢুকে পড়েছেন। আপনার কাছ থেকে 20 টাকার ঝালমুড়ি তো কিনেছি, সম্পত্তি তো আর লিখে নিইনি। রিয়া পাশ থেকে বলল, এই মেঘ, কি বলছিস এসব? কিসের ঝালমুড়ি, কিসের টাকা? আর বলিস না, এই মামার কাছ থেকে 20 টাকার ঝালমুড়ি নিয়েছিলাম, টাকা খুচরো ছিল না, তাই বলেছি ছুটির পরে তাকে দিয়ে দেব। কিন্তু দেখ না, আমাদের পিছু পিছু আমাদের ক্লাস পর্যন্ত চলে এসেছে। রিয়া তাড়াতাড়ি মেঘের হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল। সব সময় এক লাইন বেশি বুঝে ফেলাটা তোর স্বভাব হয়ে গেছে। আরে গাধি, কোন অ্যাঙ্গেল থেকে আমার ভাইয়াকে তোর ঝাল মুড়িওয়ালা মনে হয়েছে রে? তোকে আমি বাঁচাতে পারবো না বোন, শেষ পর্যন্ত তুই আমার ভাইয়াকে ঝাল মুড়িওয়ালা বানিয়ে দিলি। তোর ভাইয়া ঝাল মুড়ি বিক্রি করে? আমাকে তো আগে জানাসনি। কালকে যে বললি তোর ভাইয়া নতুন টিচার হিসেবে আসবে আমাদের কলেজে, তার মানে ইনি ঝাল মুড়িওয়ালা নয়? এটা তাহলে? মেঘ জিভে একটা কামড় দিল। ইস, কি একটা ভুল করে ফেলেছি, সব সময় এক লাইন বেশি বুঝি, এটা আজকে নিজে হাড়ে হাড়ে টের পেলাম। টিচারকে ঝালমুড়িওয়ালা বানানোর শাস্তি তো আমাকে পেতেই হবে। প্রিন্সিপাল প্রবেশ করতেই সবাই উঠে দাঁড়িয়ে গেল। হ্যালো এভরিওয়ান, মিট ইওর নিউ বেঙ্গলি টিচার মিস্টার রোদ্দুর চৌধুরী। সবাই রোদকে সালাম দিল। রোদ উত্তর দিল। প্রিন্সিপাল বলল, তাহলে তোমরা ক্লাস করো, আমি আসছি। প্রিন্সিপাল বের হয়ে যেতেই রোদ মেঘের দিকে ইশারা করে বলল, এই মেয়ে, উঠে দাঁড়াও। মেঘ আশেপাশে দেখতে থাকলো, ওকে নাকি অন্য কাউকে বলেছে, বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করছে। এদিকে ওদিকে কি দেখছো? হ্যাঁ,
না, আমি টেরা, আর না তুমি অন্ধ। আমি তো তোমাকে চোখ এবং হাত দিয়ে ইশারা করেছি, তাহলে এদিকে ওদিকে তাকানোর মানে কি? মানে স্যার, বাঁচার চেষ্টা করছিলাম। আবার জিভে কামড় দিল মেঘ, আবার সত্যটা বলে ফেলেছে। রিয়াও চুপচাপ বসে আছে। আজকে কোনোভাবেই মেঘকে ভাইয়া স্যারের হাত থেকে বাঁচানো সম্ভব না। তবুও রিয়া একবার চেষ্টা করলো। ভাইয়া। রোদ অগ্নি দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে বলল, কে তোমার ভাইয়া? আমার বোন কলেজের সীমানার বাইরে, আর ভিতরে তোমাদের ভিতর না। আমার বোন আছে, আর না আমি তোমাদের কারো ভাইয়া। গট ইট। রিয়া চুপচাপ বসে পড়ল। রোদ আবার মেঘের দিকে তাকালো। এই মেয়ে, উঠে দাঁড়াও। মেঘ উঠে দাঁড়াও। কি নাম তোমার? স্যার, মোহনা ইসলাম মেঘলা। রোদ মেঘকে একটু অপমান করার জন্য বলল, স্যার, মোহনা ইসলাম মেঘলা। এর ভিতর ডাক নাম কোনটা? স্যার, নাকি মোহনা, নাকি মেঘলা? মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, আমার ডাক নাম মেঘ। নিজের অজান্তেই রোদের ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। মেঘ রোদ, রোদ মেঘ। না না, কী সব ভাবি আমি। রোদের এই হাসি কারো চোখে না পড়লেও রিয়া ঠিক দেখতে পেল, মানেটাও কিছুটা বুঝতে পারছে। হঠাৎ বেয়ে করে কেঁদে দিল মেঘ, যেন মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়েকে চকলেট না দেওয়াই কান্না করছে। এত বড় একটা মেয়ের কান্না দেখে তো রোদ একেবারে শক হয়ে গেছে। এই মেয়ে, কাঁদছো কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? দিয়েছেনই তো। রোদ মেঘের আচরণ দেখছে আর অবাক হচ্ছে। এই মেয়েটা যে আস্ত একটা মাথা মোটা। টিচারের বকা তো প্রায় সব স্টুডেন্ট শুনবে, তাই বলে তাকে ডিরেক্ট কেউ বলে নাকি আপনিই বকছেন? মেঘ দেখলো আর বেশি কিছু বলে লাভ নেই। এমনিতেই মনে হচ্ছে মেয়েটা বেশ ইমোশনাল। তা না হলে বকা দেওয়ার আগেই কেউ ভ্যা ভ্যা করে কাঁদে কিভাবে? আমার ভুল হয়েছে তোমাকে বকা দেওয়া। দয়া করে নিজের সিটে বসে আমাকে উদ্ধার করুন। মেঘ নিজের 32 পাটি দাঁত বের করে একটা ভ্যাবলা ক্লান্তের মতো হাসি দিয়ে বসে পড়ল। সবার সাথে পরিচয় পর্বটা সেরে নিয়ে রোদ ক্লাস থেকে বের হয়। আজকে প্রথম ক্লাস, সেজন্য পড়াশোনা করায়নি। ক্লাস শেষে রিয়া আর মেঘ বসে আছে কলেজ ক্যাম্পাসে। রোদ মেঘকে ওদের বাসায় ড্রপ করে দেবে, এমন কথাই হয়েছে দুই ভাই বোনের মধ্যে। যদিও রোদ রাজি হচ্ছিল না মেঘকে বাসায় পৌঁছে দিতে, তবুও একমাত্র বোনের কথা ফেলে কীভাবে? অদিতির বাসা অপোজিটের রুটে, তাই সে আগেই চলে গেছে। মেঘদের বাসায় আর রিয়াদের বাসা একই রুটে। কলেজ ক্যাম্পাসে রিয়া আর মেঘ রোদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে মেঘ হো হো করে হাসতে লাগলো। রিয়া ওকে ধাক্কা দিয়ে বলল, মাথার স্ক্রু সব গেছে নাকি তোর? মেঘ এত পরিমাণ হাসছে যে রিয়ার কথার উত্তরেই দিতে পারছে না। কয়েক মিনিট হাসির পর মেঘ নিজেকে একটু শান্ত করে বলল, হাসবো না কেন বলতো? তোর ভাইটা যে আস্ত একটা গাধা, সেটা ভাবলেই হাসি পাচ্ছে আমার। হা হা হা। খবরদার, আমার ভাইয়াকে গাধা বলবি না, না হলে কিন্তু চুল ছেঁড়াছেঁড়ি হয়ে যাবে। আরে চেতস কেন দোস্ত, আগে শোন আমি কি বলি। ক্লাসে একটু ন্যাকা কান্না করে দিলাম আর তোর ভাইয়া ভয় পেয়ে গেল। হা হা হা। রোদ নিয়ে মেঘ যা ইচ্ছা তা বলে যাচ্ছে আর হাসতেই আছে, কিন্তু এটা খেয়াল করেনি যে রোদ ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। রিয়া মেঘের মুখোমুখি বসায় রোদকে দেখতে পায়, কিন্তু মেঘ তার বলি দিয়েই যাচ্ছে। রিয়া বারবার মেঘকে ইশারায় বোঝানোর চেষ্টা করছে যে ভাইয়া পিছনে দাঁড়িয়ে, তবুও মেঘের সেদিকে খেয়াল নেই। এই ছাগল, তোর পিছনে কে দেখ, ভাইয়া দাঁড়িয়ে আছে। তোর ওই ভ্যাবলাকান্ত ভাইকে আমি ভয় পাই নাকি যে ও পিছনে থাকলে কিছু বলতে পারবো না? এই বলে মেঘ যেই না পিছনে ঘুরেছে, অমনি রোদকে দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আ আ আপনি পিছনে তো খুব বদনাম করলে আমার বোনের সাথে, এবার আমার সামনেই বলো। মেঘ করুণ চোখে রিয়ার দিকে তাকায়, যার অর্থ তোর এই হিটলার ভাইয়াটাকে শান্ত কর, না হলে তো ও আমাকে খেয়ে ফেলবে। কিন্তু রোদ মেঘকে অবাক করে দিয়ে রিয়াকে বলল, তোরা গেটের বাইরে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। মেঘ ভাবলো, এ যাত্রায় বেঁচে গেলাম। রিয়া আর মেঘ মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। রোদ গাড়ি ড্রাইভ করে ওদের পাশে রাখলো। রিয়া আগে গাড়িতে উঠে পড়লো। যেই না মেঘ উঠবে, রোদ বলল, এই মেয়ে, কোথায় উঠছো তুমি? নামো গাড়ি থেকে। রোদের কথায় মেঘ মারাত্মক রকমের চুপ হয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকলো। ভাইয়া, তুই অন্য বিষয়ের সাথে এটা কেন গুলাচ্ছিস? একে গাড়িতে উঠতে বল। আমি হাজারবার বললেও ও শুনবে না। যতক্ষণ না তুই ওকে লিফট দিবি, ও কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকতে পারে। রোদ রিয়াকে একটা ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। যে মেয়ে আমাকে ব্যাবলাক্রান্ত বলে, তাকে এত সহজে ছেড়ে দেওয়া যায় না। আমি ওর টিচার, কিন্তু আমার প্রতি সম্মান জিরো।
রিয়া ভাইকে কিছুই বোঝাতে পারছে না। এদিকে এই এক সপ্তাহে মেঘের সাথে পরিচিত হয়ে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে মেঘ যার উপর রাগ করবে সে যতক্ষণ পর্যন্ত না ওকে সরি বলবে পাথরের মতো হয়ে থাকবে ও। রোদ গাড়ি ড্রাইভ করতে থাকে, রিয়ার কোনো কথাই শোনে না। লুকিং গ্লাসে একবার দেখলো মেঘ একই জায়গায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিচের দিকে। রোদ ভাবলো রাগ কমে গেলে মেঘ নিজেই বাসায় চলে যাবে, কিন্তু রোদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। বিকেলে বাইরে বৃষ্টি হচ্ছে, এই টাইমটায় গেম খেলার জন্য পারফেক্ট। সোফাতে বসে রোদ ল্যাপটপে গেম খেলছে। হঠাৎ রিয়ার ফোন বেজে উঠল। রিয়া, তোর মোবাইলে কল এসেছে। রিয়া রান্নাঘর থেকে জবাব দিল, আমি মাকে হেল্প করছি, তুই একটু রিসিভ কর ভাইয়া। ফোনটা হাতে নিয়ে দেখলো আঙ্কেল নামটা ভেসে উঠল। এই নাম্বারটা আবার কার? আগে তো রিয়ার ফোনে এই নাম্বার সেভ দেখিনি। নিজের সাথে নিজে কথা বলে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, মা রিয়া, মেঘটা এখনও বাসায় আসেনি। এদিকে ওর ফোনেও কল যাচ্ছে না। ও কি তোমাদের বাসায় আছে নাকি? রোদ বুঝতে পারলো যে এটা মেঘের বাবা। রোদ মেঘের বাবার কাছে ওকে ফেলে আসার বিষয়টা লুকালো। আঙ্কেল, মেঘ আমাদের বাসায় আছে, আপনি চিন্তা করবেন না। কে? রোদ বাবা, তোমার নাম রিয়ার কাছে শুনেছি, তোমাকে দেখার খুব ইচ্ছা আছে। এক কাজ করো, মেঘকে বাসায় তুমি দিয়ে যেও, জমিয়ে আড্ডা হবে। আমার হাতের চা যে খাবে সে সারা জীবন মনে রাখবে। আপনার হাতের চা মানে? আন্টি কোথায় থাকে? আমার মেঘের বয়স যখন 2 বছর তখন ওর মা স্ট্রোক করে মারা যায়। সেই থেকে মেয়েকে আমি আদর দিয়ে বড় করেছি। মেঘের কথা চিন্তা করে কোনো দ্বিতীয় বিয়ে নিয়েও ভাবিনি। যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। তুমি এসো কিন্তু। শিওর আঙ্কেল, আই উইল বি দেয়ার। কলটা রেখে দিয়ে গাড়ির চাবি নিয়ে দ্রুত বাসা থেকে বের হলো রোদ। রিয়া যেটা বলেছে তাহলে সেটাই সত্য। মেয়েটা এই বর্ষার সময় কি এখনও ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে? তাড়াতাড়ি ড্রাইভ করে কলেজ গেটের সামনে গিয়ে দেখে মেঘ পাথর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। যে অবস্থায় দেখে গিয়েছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজেই চলেছে, যেন বাইরের জগতের সাথে তার কোনো সংযোগ নেই। গাড়ি থেকে নেমে দৌড়ে মেঘের কাছে গেল রোদ। এই মেঘ, নামটা শুনতেই মেঘ আলতো করে মাথাটা উঁচু করে রোদের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। সংকোচ কাটিয়ে রোদ মেঘের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই মেঘ রোদের বুকে ঢলে পড়ল। এই অবস্থায় রোদের কী করার ছিল সে নিজেও জানে না। তবে হৃদয় মন্দির ঘন্টা হয়তো অন্য কিছু বলছিল। হয়তো একদিনই মেঘ নামের অর্থটা পাল্টে যাবে। সারাদিন যাকে বিরক্ত করে একটা বিষয় মনে হয়েছিল তার নামের মানেটা অন্য কিছু হয়ে যাবে। এই অনুভূতির নাম রোদের জানা নেই। এটা কি ভালোবাসা? একদিনই একজনের প্রতি ভালোবাসা হয় নাকি? মেঘকে কোলে তুলে নিল রোদ, পাশের সিটে বসিয়ে আস্তে আস্তে ড্রাইভিং করতে লাগলো। মেঘ যেন বিড়বিড় করে কিছু বলছে। মেঘের পাশে একটু সরে বসলো, মাথাটা নিজের কাঁধের উপর রাখলো। যে মেয়েটার কথা সকালে বিরক্তিকর প্রধান কারণ ছিল, এখন সেই মেয়েটির কথা শোনার লোভ পাচ্ছে বড্ড। আমি উনাকে ভ্যাবলাকান্ত বললাম, আর উনি আমাকে গাড়িতেই উঠতে দিল না। আমার বাবার কি গাড়ি নেই নাকি? আমি সাদাসিধে জীবন পছন্দ করি, এজন্যই তো আমি রিকশায় করে কলেজে আসি। বাবাকে বললেই তো গাড়ি পাঠিয়ে দিত, কিন্তু আমি বলবো না। ওই খারাপ লোকটা যতক্ষণ না আমাকে সরি বলবে না, আমাকে নিজে এসে নিয়ে যাবে না, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। মেঘের এমন ভুল বকে বলা কথাগুলো যেন এখন শুনেই যেতে মন বলছে। আজকে সত্যি যেন রোদে তপ্ত আকাশে একটা মেঘকে চাই। হ্যাঁ, মেঘ নামের অর্থটা পাল্টে গেছে রোদের কাছে। সে এখন প্রেমের জলে ভেসে চলেছে। বাসায় পৌঁছে গাড়ি পার্কিং করে মেঘকে কোলে তুলে দরজায় নক করে রোদ। রিয়া দরজা খুলে, ভাইয়া তুই কিছু না বলে বাইরে। কিছু বলতে যাওয়ার আগেই মেঘের দিকে চোখ গেল। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘের? রোদ কিছুই বলল না। মেঘকে কোলে নিয়ে রিয়ার ঘরে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিয়ে রিয়াকে বলল, তুই ওর ড্রেসটা পাল্টে দে, আমি ডাক্তারকে কল দিচ্ছি। রিয়া ভাইকে একটু বোঝার চেষ্টা করছে যে মানুষটা বাসায় এসে অবধি মেঘের নামে বদনাম করে গেছে। এখন সে তার এই অবস্থায় অস্থির হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে। নিজেকে অন্য কোথাও দেখে একটা ভয় পায়ও। আসলে আগে তো কোনোদিন এ বাসায় আসেইনি। বাচ্চা মেয়েদের মতো একটা চিল্লানি দিয়ে কাঁদতে থাকে মেঘ। সবাই নিচের ড্রয়িং রুমে বসেছিল। মেঘের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। সবাই ঘরে ঢুকতে যাবে, এমন মেঘের বোকা বোকা কথা আর কান্না শুনে সবাই বাইরেই দাঁড়িয়ে থাকে।
আমাকে কারা কিডন্যাপ করে এনেছিস? আমাকে যেতে দে। আমি এখন কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো আর ওই ভ্যাবলাকান্ত গিয়ে আমাকে সরি বলবে। সবাই মেঘের এমন কান্না আর রোদের উপর রাগ দেখে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। রোদেরও মেঘের এই মেন্টাল টাইপ কথাবার্তাও এখন ভালো লাগছে। তখন ভালো লাগেনি, কিন্তু মনের ভিতর মেঘ নামের অর্থটা পাল্টানোর সাথে সাথেই মেঘের কর্মকাণ্ডের প্রতি অনুভূতিও পাল্টে গেছে। দিন গড়িয়ে মাস যায়, মাস গড়িয়ে বছর। মেঘ রোদ্দুরের ভালোবাসাটাও শুরু হয়ে যায়। মেঘের অনার্স শেষ হওয়ার সাথে সাথে মেঘ রোদ্দুরের 4 হাত এক করে দেয় ওদের বাবা মা। মেঘ একটু হিংসুক টাইপ, রোদকে আর কলেজের শিক্ষকতা করতে দেয়নি। শেষমেশ উপায় না পেয়ে চাকরি ছেড়ে বাবার বিজনেসে জয়েন করে রোদ। বর্তমানে এখনও মেঘের হাত ধরেই বসে আছে রোদ। রিয়া তো রেগে মেগে আগুন, আজকেই এই বাসা ছেড়ে চলে যাবে। রোহানকে কল দিয়ে আসতে বলে দিয়েছে। 3 বছরের ছেলেটাকে নিয়ে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে এসেছিল রিয়া। কিন্তু ভাইয়ের এমন অন্যায় দেখে সে আর এই বাসায় এক মুহূর্ত থাকতে চায় না। মেঘের ফোন বেজে উঠতেই অদিতির নামটা ভেসে ওঠে। রোদ ফোনটা রিসিভ করে। হ্যালো অদিতি, মেঘ ঘুমাচ্ছে। স্যার, কলটা কাটবেন না। আমি জানি মেঘ ঘুমাচ্ছে নাকি অজ্ঞান। ভেবেছিলাম কিছুই জানাবো না আপনাকে। মেঘ আমাকে কসম করিয়ে নিয়েছিল। যাই হোক, মেঘ আপনাকে ছেড়ে চলে যেতে চায়, শুধুমাত্র যেন আপনি বাবার একটা শুনতে পান সেজন্য। মানে কিছুই বুঝলাম না। ও চলে গেলে আমি কিভাবে বাবা ডাক শুনতে পাবো? কারণ ওর মা হওয়ার ক্ষমতা আল্লাহ ওকে দেয়নি। রোদ মারাত্মক রকমের শান্ত হয়ে গেল। শান্ত গলায় অদিতিকে বলল, আচ্ছা আমি রাখছি, ফোনটা রেখো। মেঘের কপালে একটা চুমু এঁকে দিয়ে মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, আজকের পর থেকে আর বাবা ডাক শোনাতে চাওয়ার জন্য আর তোমাকে অভিনয় করে চলে যেতে হবে না। তুমি থাকো, আমি এই যাব আর এই আসবো। রিয়াকে বলে রাখে মেঘকে দেখে রাখতে, যাতে রোদ না আসা পর্যন্ত ওকে যেতে না দেয়। রিয়া ভাইয়ের উপর ক্ষেপে থাকলেও ভাই ভাবে আলাদা থাকুক এটা চায় না। তাই ভাইয়ের ঘরের দিকে আসে। হসপিটালে ডক্টর মিস্টার রোদ চৌধুরী, আপনি কি নিশ্চিতভাবেই বলছেন এখনও সময় আছে? কিন্তু রোদে দগ্ধ হতে চান নাকি একটু মেঘের ছায়া চান ডক্টর? অবশ্যই একটু মেঘের ছায়া চাইব। তাহলে আর কথা বাড়িয়েন না, আপনি শুরু করুন। বিকেলে আস্তে আস্তে ড্রাইভ করে বাড়ি ফেরে রোদ। গাড়িটা পার্কিং করে খুব আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। সিঁড়ির রেলিং ধরে ধরে উপরে ওঠে। ঘরে ঢুকে দেখলো মেঘ খাটে হেলান দিয়ে বসে আছে। রোদকে দেখে ওর ভিতরে কোনো পরিবর্তন দেখা গেল না, একইভাবে বসে আছে। রোদ রিয়াকে একটু বাইরে যেতে বলল। রিয়া যেতেই দরজা বন্ধ করে দিয়ে মেঘের পাশে বসে মেঘের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন নিজের কষ্টটা আমাকে বলনি? তুমি তো আমার অর্ধাঙ্গ, তাহলে তোমার অপূর্ণতা কি আমার অপূর্ণতা না? আমি শুধু তোমাকে চাই মেঘ, সারা জীবন, সারা মরণ তোমার সাথে বাঁচতে চাই, তোমার সাথে মরতে চাই। আমাকে ফেলে তুমি যেও না। মেঘ বুঝেই গেছে যে অদিতি রোদকে সব সত্যিটা বলে দিয়েছে, তাই আর অভিনয় বাড়াতে পারলো না। খপ করে রোদকে জড়িয়ে ধরলো। রোদকে জড়িয়ে ধরতেই রোদ ওহ করে উঠল। মেঘ, কি হয়েছে তোমার? পেটে হাত কেন? এই বলে রোদের শার্ট উঠিয়ে দেখে পেটে সেলাই। এ কি, পেটে সেলাই কেন? মেঘ কোনো জবাব দেয় না, মাথা নিচু করে বসে থাকে। রোদ, তুমি কিছু বলছো না কেন? আমি তো তোমার অর্ধাঙ্গ, তাহলে আমাকে বলো। রোদ বুক পকেট থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দেয়। সম্পূর্ণ কাগজটা পড়ে মেঘ মুখ চেপে কাঁদতে থাকে। এটা তুমি কেন করেছো রোদ? কেন কেন? যেদিন তোমার এই হাত দুটো ধরেছিলাম সেদিন কথা দিয়েছিলাম যে সুখ আর দুঃখগুলো ভাগ করে নেব। তাই আজকে যখন জানতেই পারলাম আমার মেঘের মা হওয়ার ক্ষমতা নেই, তাই হসপিটালে গিয়ে নিজের বাবা হওয়ার ক্ষমতাটাও নষ্ট করে আসলাম। সুখ তো ভাগ করেই এসেছি, এবার না হয় দুঃখটাই ভাগ করে নিলাম। জীবনের বাকিটা রাস্তায় শুধু তুমিই থেকো, আর কিছুই চাই না। আমার তপ্ত জীবনে এক পশলা বৃষ্টি দিয়ে আমাকে শীতল ভালোবাসা দিও। সারা জীবন আমার হাত ধরে থেকো। মেঘ রোদকে শক্ত করে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল মেঘ। এই মানুষটা তাকে এতটা ভালোবাসে। রোদের পেটে একটু ব্যথা লাগলেও সহ্য করে নিল। এই ভালোবাসা আজীবন থাকুক। মেঘ রোদ্দুরের জীবনে সমাপ্ত।